ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে যে তোমাদের 100 নাম্বারের ফুল মার্কস নিয়েছিলাম, সেই 100 নাম্বারের ফুল মার্কসের আজকে তোমাদের আমি অঙ্কের সলিউশনটা দেব। অনেকে হয়তো তোমাদের জিকের সলিউশন বা ইংলিশের সলিউশনটা আমি দিয়ে দিয়েছি, অনেকে বলছো স্যার অঙ্কের সলিউশনটা দিন। আমি অঙ্কের সলিউশনটা আজকে দেব। চলো তাহলে শুরু করছি। এবং যারা এক্সাম দাওনি তারা চেষ্টা করবে এটাকে মক হিসাবে নাও, যে 30টা আমার কোশ্চেন আছে অঙ্কে, 30টা কোশ্চেনকে আমি সলিউশন করব মক হিসাবে। তোমরা চেষ্টা করবে নিজেরা আগে পজ করো, পজ করে নিয়ে তোমরা কি করবে এক্সামটা দাও, ঠিক আছে? তাহলে 30-এর মধ্যে তোমার কত স্কোর আসছে আউট অফ 30, 30-এর মধ্যে তোমার স্কোর তুমি কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো প্রথম কোশ্চেন শুরু করছি। অনেকে অনেক নিজের অ্যাপ্রোচে করেছে, হয়তো আমি আমার অ্যাপ্রোচ যেভাবে আমি অঙ্ক করি সেভাবে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। চলো কি আছে, বলছে একটি কাজ এ 8 দিনে, বি একই কাজ 12 দিনে এবং এ বি একসাথে কাজ করে কাজটি শেষ করলো আর কি, মানে একসঙ্গে করে কাজটা শেষ করেছে এবং একসাথে কত টাকা পেয়েছে পারিশ্রমিক হিসাবে 200 টাকা পেয়েছে। তাহলে বি এর পারিশ্রমিক কত টাকা? দেখো পারিশ্রমিক কেমন ভাবে দেয়, মানে যে বেশি কাজ করবে তাকে বেশি টাকা দেবে, এটাই তো নিয়ম। চলো তাহলে দেখে নিই আমরা। এ একটি কাজ করে 8 দিনে, বি একটি কাজ করে কত দিনে? 12 দিনে, ঠিক আছে? এটা কি, এটা মনে রাখবে, এটা তাদের এত দিনে করতে পারে, বি এত দিনে করতে পারে। এবারে এটার লসাগু করতে হয়। লসাগু করলে কি বেরোবে? লসাগু করলে মোট কাজ বেরোবে। কি কাজ বেরোবে? মোট কাজ। তা দেখো মোট কাজ লসাগু করার নিয়ম হচ্ছে সব থেকে বড় সংখ্যা যেটা সেটাকে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করো, দিয়ে দেখো তুমি যে দুটো সংখ্যাকে কোনটাকে ভাগ যাচ্ছে। দেখো 12কে দিয়ে আমি 1 গুণ দিয়ে গুণ করি, ঠিক আছে? তাহলে 12 1 কে 12, 12কে কি তুমি 8 দিয়ে ভাগ করতে পারবে? ভাগ করতে পারবে না। 12 2 গুণে কত হয়? 24। যাকে 3 3 আসছে 24 আর 12 2 গুণে 24, দুটো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমার লসাগু কত হবে? লসাগু আমার 24 হবে। মুখে মুখে লসাগু করবে, লসাগু কিন্তু আর করতে যাবে না খাতায়। বোঝা গেল? এটা কিন্তু একদম সহজ পদ্ধতি, যেটা শেখালাম। তাহলে 8 3 24, 12 2 গুণে 24। এটা কি? এটা পেলাম তাদের এফিসিয়েন্সি, ঠিক আছে? এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি। এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে কর্ম দক্ষতা। তাহলে কর্ম দক্ষতা একজনের কত? একজন করে 3 ইউনিট একদিনে, আর একজন করে 2 ইউনিট। এবারে যে কর্মদক্ষতা মানে কি? সে একদিনে 3 ইউনিট কাজ করে। এটা কে করে? এ। আর বি করে কত ইউনিট? 2 ইউনিট। তুমি ভালো করে খেয়াল করো, যার কম সময় লাগছে সে নিশ্চয়ই বেশি কাজ করে, আর যার বেশি সময় লাগছে সে নিশ্চয়ই তাহলে কম সময় করে, মানে কম কাজ করে। বোঝা গেল? তাহলে আমি পেয়ে গেলাম টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 5 ইউনিট। তাহলে 5 ইউনিট ইউনিট কাজ করার জন্য কত টাকা দিয়েছে তাকে? 200 টাকা দিয়েছে, ঠিক আছে? আর কি বলেছে না বি এর পারিশ্রমিক। তাহলে বি এর পারিশ্রমিক মানে কত? বি কাজ কত করেছে? 2 ইউনিট কাজ করেছে, তাহলে 2 ইউনিট কাজের জন্য কত টাকা তাকে দেওয়া হবে? তাহলে 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান 200/5, আর 2 ইউনিট সমান কি হবে? 200/5 ইন্টু 2। কাটাকাটি করো, 5 4 20, তাহলে 40 দুগুণে কত হয়ে গেল? 80 টাকা। তাহলে এ কত টাকা পাবে? সরি, বি কত টাকা পাবে? বি পাবে হচ্ছে তোমার 80 টাকা পাবে। ক্লিয়ার? বোঝা গেছে? অঙ্ক কিছু নেই, জাস্ট সলিউশন, ঠিক আছে? চলো এবারে এটাকে কেউ যদি বলে স্যার শর্টকাটে আপনি বলুন, একটু শর্টে বলুন, আমি তোমাকে, এটা হচ্ছে মেন হচ্ছে লং প্রসেস, এইভাবে অঙ্ক হয়। দেখো আমি দেখবো এ ইস টু বি, এর আমি দেখছি, আমি এখনই কিন্তু তোমাদের কাছেই করছি, হ্যাঁ। এর এফিসিয়েন্সি দেখছি, মানে তোমার এফিসিয়েন্সি নয়, মানে এটা হচ্ছে সময়। এর লাগছে 8 দিন আর বি এর লাগছে 12 দিন। সময় যেটা মানে সময় যেটা হয় আর কার্যক্ষমতা ঠিক কি হয়? উল্টিয়ে যায় আর কি, মানে ইনভার্স হয়ে যায়। তাহলে কত হবে? 12:8। তাহলে দেখো তো কাটাকাটি করো, 4 দিয়ে যাবে, হ্যাঁ 4 দিয়ে যাবে, 3 4 12। আচ্ছা, আর হচ্ছে তোমার 4 2 গুণে 8, তাহলে কত? 3:2। দেখো এটা আমি পেয়ে গেলাম কি? কর্মদক্ষতা। এটা আমার কি পেলাম? কর্মদক্ষতা। দেখো সেইটা যেটা বের করেছি 3:2। তাহলে কি টোটাল কত? টোটাল 5 ইউনিট। 5 ইউনিটের জন্য কত? 200, ঠিক আছে? 2 ইউনিটের জন্য কত? সেই একই অঙ্ক হবে। বোঝা গেল? এই প্রসেসেও তুমি ইউনিট মানে
মেথড না ধরে তুমি অনুপাতে করতে যাও, মানে এই প্রসেসটা না করে অনুপাতে করলেও তুমি অনুপাতের যে ইউনিট প্রসেস আছে সেই প্রসেসও তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, মনে রাখবে যদি সময় দেওয়া থাকে আর কার্যক্ষমতা কি হয় তার ইনভার্স হয়ে যায়। ঠিক আছে, মানে উল্টে যাবে, এদিক ওদিক হয়ে যাবে, দুটো থাকলে উল্টে যাবে আর কি। চলো এবারে দেখো কি বলছে যে তিনটি গাড়ি গতিবেগের অনুপাত দেয়া আছে, বলছে একই দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে, দেখো একই দূরত্ব বলছে, সেম ডিস্টেন্স কিন্তু, হ্যাঁ সেম ডিস্টেন্স তোমার অতিক্রম করার ক্ষেত্রে তিনটি গাড়ির সময়ের অনুপাত কত। দেখো বেগের অনুপাত কত দেয়া আছে স্যার, বেগের অনুপাত দেয়া আছে 5:5:6। এবারে কি চাই না সময়ের অনুপাত চেয়েছে, টাইমের অনুপাত, সময়ের অনুপাতটা মনে রাখবে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যায়। তাহলে 1/5 1/5 1/6। ঠিক আছে, একটু আগেই বললেন স্যার আপনি যে ইনভার্স যখন হয় তখন উল্টেই যায়, কিন্তু এখন আপনি এরকম করলেন কেন? তখন আমি বলি যদি দুটো সংখ্যা থাকে তখন তুমি এদিক ওদিক করে দিবে। ঠিক আছে, মানে ধরো তোমাকে বেগের অনুপাত বলেছে 3:2, তোমাকে বললো সময়ের অনুপাত কত হবে, তখন তুমি 2:3 করে দিবে, এটা হবে। এই প্রসেসটা কিন্তু দুটো থাকলে করবে, বাট যখন দেখবে তিনটা দিয়েছে না তখন 1/1 করে করবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন হবে আমি যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন কিন্তু সব বলে দেবো, হ্যাঁ বোঝা গেল। এবারে দেখো এদের যে লসাগু হয়, লসাগু দিয়ে তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে, যেহেতু তোমাকে হরটাকে আউট করতে হবে। তাহলে হরকে আউট করতে গেলে তুমি দেখতে পাচ্ছ 5 5 6, সব থেকে বড় সংখ্যাকে, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, দেখো দেখো 6, মানে তুমি 6কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করো, দেখবে কোনটা দিয়ে দুটো সবগুলোকে ভাগ যাচ্ছে। দেখো 30 কে দিয়ে দেখতে পাচ্ছি, 30 যদি আমি গুণ করে দিই, দেখো 5 6 30, আবার 6 5 30, তাহলে কি 30 দিয়ে গুণ করবো, 30 দিয়ে একেও গুণ করবো, একেও গুণ করবো, একেও গুণ করবো, সবকে যদি তুমি 30 দিয়ে গুণ করো তাহলে দেখো কি হচ্ছে, তাহলে 1/5 ইন্টু 30, 1/5 ইন্টু 30, আবার 1/6 গুণিত 30, কাটাকাটি করো, 5 6 30, 5 6 30, 6 5 30, মানে কত হলো 6:6:5। ক্লিয়ার? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 6:6:5। ক্লিয়ার? তোমাদের আশা করি বোঝা গেছে। পরে অঙ্কটা আমি দেখি, বলছে 200 টাকা কেজি দরের চায়ের সাথে 240 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি চায়ের দাম 210 টাকা হবে। তো এই অঙ্কতে কি করবে, অ্যালিগেশন মেরে দাও, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি না 200 টাকা, সরি এক মিনিট দাঁড়াও, দেখো 200 টাকার কেজি চা ছিল, এবং দেখো আরো একটা আছে কত, 240 টাকা কেজি দরের চা, দিয়ে ফাইনাল কত হয়েছে, কিছু অনুপাতে মেশানো হয়েছে, সেই অনুপাতটাই আমাকে বের করতে বলছে। ফাইনাল কত, ফাইনাল 210, তাই 210টা আমি মাঝে লিখে দেবো, বাস অ্যালিগেশন মারবো। ঠিক আছে, অ্যালিগেশন মানে তোমাকে এটা মাঝে রেখে বিয়োগ করে দিতে হয়, এদিক ওদিক বিয়োগ করলে কিন্তু অঙ্ক হয়ে যায়। তা তুমি বিয়োগ করো, বিয়োগ করলে দেখতেই পাচ্ছ কত হবে, এদিকে দেখো 30 দেখতে পাচ্ছি বিয়োগ করলে, এদিকে বিয়োগ করলে কত হচ্ছে 10, তাহলে 0 0 তোমার এমনি কেটে যাবে, তাহলে কত হয়ে গেল 3:1, 3:1 হয়ে গেল তোমার সঠিক উত্তর, অপশন এ। ক্লিয়ার? পরের অঙ্ক দেখি কি আছে, বলছে একটি অংশীদারি কারবারি ব্যবসায়ী এবিসি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, দিয়ে বলছে বছরের শেষে এত টাকা লভ্যাংশ হলে, মানে বছরের শেষে লাভটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে তার মানে এ এর লাভ কত। এবারে দেখো মূলধনের অনুপাত দিয়েছে কিরকম, A:B:C, এদের মূলধনের অনুপাত কত দিয়েছে, 1/6, 1/5 আর কত 1/4। তোমাদের বারবার বলছি যে এরকম যদি ভগ্নাংশ আকারে দেই তোমাকে কি করতে হবে, লসাগু দিয়ে গুণ করে দিলেই তোমার কিন্তু এটা সহজভাবে চলে আসবে, এবং মূলধন যে অনুপাতে দিবে সে অনুপাতে কিন্তু সে লাভটা নেবে, যে মূলধন বেশি দিয়েছে সে বেশি লাভ নেবে, যে কম লাভ মানে কম মূলধন দিয়েছে ইনভেস্ট করেছে সে কম লাভ নেবে, এটাই নিয়ম ব্যবসার মূল্য। চলো এবার দেখে নিই আমরা গুণ করলে কত হবে। দেখো আমি সব থেকে বড় সংখ্যাকে টার্গেট করবো, সব থেকে বড় সংখ্যা কত আছে না 6 আছে। এবার 6কে 1 দিয়ে 2 দিয়ে গুণ করতে শিখেছি আমি তোমাদের, দেখো তুমি 1 দিয়ে গুণ করলে, তাহলে দেখলাম হবে না, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করো, দেখবে 24, তারপরে হচ্ছে 5 6 30, 30 কে কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারছো না। 36 কে দেখো 6 6 36, 36 দেখছি, আচ্ছা 36 কে আবার 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাকে আরো বাড়াতে হবে। দেখি 36 এর পরে কত আছে, 6 7 42, 42 কে 5 দিয়ে ভাগ যাচ্ছে না, তারপরে 6 8 48, 48 কেও ভাগ যাবে না 5 দিয়ে,
তাহলে দেখো তুমি 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে গুণ করো, এখানে 60 দিয়ে গুণ করলে দেখো ইজিলি তুমি কিন্তু কি করতে পারছো, কত হচ্ছে 4 15 60, 12 5 60, ঠিক আছে, সরি একটু ভুল হয়ে গেল, দেখো 6 10 60, 5 12 60, ঠিক আছে, 4 15 60, ঠিক আছে, বোঝা গেল। কি করবো এবারে, এবারে আমি টোটাল ইউনিটটা ধরে নিই আর টোটাল টাকা ধরে নিই। টোটাল কত ইউনিট হচ্ছে দেখালাম, টোটাল হচ্ছে আমার 10 আর দিয়ে কত 12, 22 22 আর 15 37, তাই তো, 22 আর 15 37, তাহলে 37 ইউনিটের মান কত দেয়া আছে, 37 ইউনিটের মান দিয়েছে 3700। এই টাকাটা তাহলে কি হয়েছে, মোট টাকা মানে, আর এখানে কি না মোট মূলধন আর কি, মানে যে লাভটা হয়েছে সে মোট মূলধন অনুপাত হিসাবে ধরে নিলাম, ইউনিট হিসাবে ধরে নিলাম। এবারে এক ইউনিটের মান কত, তাহলে 3700 ডিভাইডেড বাই 37, আর কি চেয়েছে আমাকে না এর লাভ কত, ঠিক আছে, এর লাভ কত, তাহলে এ কত ইউনিট দিয়েছে টাকা, দেখো এ দিয়েছে 10 ইউনিট, তাহলে ইনটু 10, ঠিক আছে, কাটাকাটি করে নাও, 37 একে 37, পাশে দুটো শূন্য বসে গেল, তাহলে একের পরে কটা শূন্য, এখানে দুটো, একের 3টা শূন্য হয়ে গেল, ঠিক আছে, তাহলে টোটাল কত টাকা ইনভেস্ট করেছিল, এ লাভ, লাভ এ লাভ কত, এ লাভ হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা হচ্ছে কি না এর লাভ, বোঝা গেল। তো মাথায় খেয়াল রাখবে মূলধনের অনুপাত যেটা থাকবে সেটাই কিন্তু লাভের অনুপাত হয়, ঠিক আছে, যদি সেখানে সময়টা না দেওয়া থাকে, যদি সময় দেওয়া থাকতো তখন কি করতে হতো, তোমাকে সময়গুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু গুণ করতে হতো, বোঝা গেল। ধরো অঙ্ক দেয় এরকম কিন্তু যে এ এ সময় দিয়েছে 5 মাস, তাহলে তোমাকে 5 গুণ করতে হবে, বি সময় দিয়েছে 6 মাস, 6 গুণ করতে হতো, যদি বলতো যে সি সময় দিয়েছে 4 মাস, তোমাকে 4 গুণ করতে হতো, ঠিক আছে, যেহেতু আমাদের এই অঙ্ক দেয়নি তাহলে কিন্তু আমাদেরকে ওই মূলধনের অনুপাতটাই কি করতে হবে, তার লভ্যাংশের অনুপাত হিসাবে ধরতে হবে, ক্লিয়ার। চলো, বলছে কোন জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, বলছে লাভের শতকরা হার কত, তাহলে ক্রয় মূল্য মানে সিপি আর বিক্রয় মূল্য মানে কি, বিক্রয় মূল্য মানে এসপি, তাহলে কত 5:7, ক্লিয়ার, 5:7 সিপি এবং এসপি এর অনুপাত দিয়েছে। এবারে দেখাচ্ছ তুমি, আমি এখানে কি বলছে যে শতকরা লাভ কত, শতকরা লাভ চেয়েছে, আগে বলো তো 5 টাকার জিনিস সে ক টাকায় বিক্রি করছে, 7 টাকায় বিক্রি করছে না, তাহলে 5 টাকার জিনিস 7 টাকায় বিক্রি করছে মানে সে 2 টাকা লাভ করছে, ক টাকার উপরে 5 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে ক টাকা লাভ করবে, কাটাকাটি করো, 5 20 100, 5 20 100, তাহলে 20 দুগুণে 40, 40% কি হলো তার লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ কত পার্সেন্ট, শতকরা লাভ হচ্ছে 40%, ক্লিয়ার। এই অঙ্ক সহজ অঙ্ক, তোমরা পারবে এই অঙ্ক। 46 অঙ্ক কি বলেছে, এ বি একসাথে একটি কাজ করে 15 দিনে এবং বি একা কাজটি করে কত দিনে, 20 দিনে, তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে, একটু দেখে নিই আমি। এ প্লাস বি সব সেম প্রসেস, 15 দিনে কাজ করে, বি একা কত দিনে করে, বি একা কাজটি করে হচ্ছে তোমার 10 দিনে, ঠিক আছে। দেখো এর একটা শর্টকাট প্রসেস আছে, শর্টকাট প্রসেসটা আমি তোমাদের একটু পরে বলছি, আমি একটু আগে মেন প্রসেস মানে যেটা সাধারণত হয় আর কি সেটা তোমাকে আমি শেখাই। তাহলে আমার মোট কাজ কত, মোট কাজ দেখতেই পাচ্ছি যে এখানে 30 হয়ে যাবে মোট কাজ, কারণ লসাগু 30 হচ্ছে, লসাগু 3 কাজ, তাহলে 15 2 গুণে 30, ঠিক আছে, এবং আর 3 10 30, ক্লিয়ার, 3 10 30, আচ্ছা একটু ভুল হয়ে গেছে, এটা 20 ছিল, বি কাজটা কত দিনে করে 20 দিনে করে, তাই একটু ভুল হয়ে গেছে, তাহলে 20 যখন করবে 20 দুগুণে 40, 3 20 60, সরি এটা 60 লসাগু হবে, তাহলে মোট কাজ কত, মোট কাজ 60, 4 15 60, 3 20 60, বুঝে গেলাম। তাহলে কি বুঝলাম এখান থেকে যে বি একদিনে কত ইউনিট কাজ করে, 3 ইউনিট করে, আর এ বি মিলিয়ে একদিনে কত ইউনিট করে, 4 ইউনিট কাজ করে, তাহলে শুধু এ কত ইউনিট কাজ করে, শুধু এ, তাহলে কি 4 ইউনিট যখন দুজন মিলিয়ে, আর একা বি যদি 3 ইউনিট হয় তাহলে নিশ্চয় আর 1 ইউনিট পড়ে আছে, মানে বি কাজ করে একদিনে কত করে 4 ইউনিট মাইনাস 3 মানে 1 ইউনিট করে। তোমাদের এত লিখে করাচ্ছি কারণ অনেকে আছে যারা বেসিক থেকে শিখছো তাদের জন্য কিন্তু অনেক কিন্তু আমি লিখে করাচ্ছি, এক্সাম হলে কিন্তু এত লিখলে কিন্তু তোমাদের হবে না, তাহলে 1 ইউনিট কাজ করে ডেইলি, তাহলে মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 60 ইউনিট,
60 ইউনিট, আর যদি ডেলি 1 ইউনিট কাজ করে তাহলে এ এর কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে এ এর সময় লাগবে 60/1 সমান কত? 60 দিন। 60 দিন হচ্ছে কার সময় লাগবে? সেটা হচ্ছে এ এর সময় লাগবে। ক্লিয়ার? এবারে স্যার শর্টকাটটা একটু বলে দিই, আমরা অ্যাডভান্স স্টুডেন্ট যারা বলছো তাদের জন্য শর্টকাটটা আমি বলে দিই। যদি বলে দুজনে কাজ করছে আর একা কাজ করছে, তাহলে আরো একজন সে কতদিনে কাজ করবে, তখন কি করবে? গুণফল বাই বিয়োগফল। ঠিক আছে, গুণফল বাই কি করবে? বিয়োগফল। বাস, অঙ্ক কমপ্লিট। গুণফল কত? গুণফল হচ্ছে 15 আর দিকে 20, তাহলে 15 গুণ 20। বিয়োগফল কত? বিয়োগফল মানে এই দুটোকে জাস্ট বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে 5 হচ্ছে, নিচে 5, নিচে 5 কাটাকাটি করো, 5 3 15, 3 20 60 দিন হলো। যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য করালাম, যারা বেসিক শিখছো তারা কিন্তু এইভাবে করবে। ক্লিয়ার? চলো পরের অঙ্ক আমরা দেখে নিই। বলছে 6000 টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 3 বছরের সরল সুদ কত হবে? ঠিক আছে, এ তো মানে সিম্পল অঙ্ক, কিছু বলার নেই আমার। জাস্ট তুমি অনেকে অনেক প্রসেসে করো, আই সমান পিআরটি ওয়াইজ সূত্র দিয়েও করতে পারো, আমি আরো শর্ট প্রসেস শেখাচ্ছি তোমাদের। দেখো 10% করে 3 বছরে, মানে এসআই কত? জাস্ট তোমরা এসআই জেনে রাখো, এসআই সমান কি হয়? আর ইন্টু টি। আর ইন্টু টি, আমি এটা কিন্তু পার্সেন্টেজ কনসেপ্টে শেখাচ্ছি তোমাকে। তাহলে দেখো আর এর মান কত? আর এর মান 10%। টি এর মান কত বলেছে? টি এর মান 3 বছর, মানে 30% কি? 30%টা সুদ। সুদটা কত? 30%। এবারে আমাকে সুদ চেয়েছে ক টাকা? 6000 টাকার উপরে, তাহলে 6000 টাকার উপরে যখন 30% হবে তাহলে 30/100। শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে কত হচ্ছে? 3 6 18, পাশে দুটো শূন্য বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে। তাহলে কত টাকা? না 1800 টাকা হচ্ছে সুদ। ঠিক আছে, 1800 টাকা সরল সুদ। এটা হচ্ছে পার্সেন্টেজ কনসেপ্টে শেখালাম। অনেকে বলবে স্যার পার্সেন্টেজ কনসেপ্ট আপনি শেখালেন, এটা কঠিন লাগলো আমাকে। ঠিক আছে, তুমি তাহলে কি করবে? আই সমান পিআরটি বাই সূত্র দিয়ে করো। তাহলে এখানে সুদ চেয়েছে, মানে এসআই সমান, আই সমান কি হয়? পি আর টি বাই 100, এটা দিয়েও করতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কিন্তু যখন তুমি অ্যাডভান্স শিখবে তখন কিন্তু মাথায় খেয়াল রাখবে, তুমি এইরকম মনে মনে করতে পারবে যে 3 10 30%। ঠিক আছে, এবারে 100 30%, সরি 6000-এর 30%, তার 3 6 কত দেখতে পাচ্ছ? 18, মানে 18 দিয়ে আছে, মানে এইখানে একটি 18 দিয়ে আছে। এবার এখানে যেহেতু আরেকটা দেওয়া আছে ওই জন্য তুমি জাস্ট 30% করে নেবে, না মনে মনে করবে। কিন্তু এই অঙ্ক কিন্তু ইজিলি তোমার দেখবে পার্সেন্টেজ কনসেপ্টে হয়। আর নালে এখানেও করতে পারো, আই সমান পিআরটি বাই 100 6000। আর এর মান কত আছে? আর এর মান হচ্ছে 10%, টি এর মান হচ্ছে কত? টি এর মান 3 বছর বাই 100। এই শূন্য কাটা শূন্য, তার দুটো উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল, 3 6 18, পাশে দুটো শূন্য 1800। ঠিক আছে, তুমি অনেক প্রসেস, তোমাকে আমি অনেক প্রসেস দেখিয়ে দিতে পারবো একই অঙ্কে। ঠিক আছে, চলো তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা কিন্তু সেটা করবে। বলছে একটি সংখ্যা 70%, সংখ্যাটির 20% অপেক্ষা 147 বেশি হলে সংখ্যাটি কত হবে? তাহলে আমি সংখ্যা ধরলাম এক্স, এক্স এর কত পার্সেন্ট? 70% বলেছে যে সংখ্যাটা 70% সমান, তাহলে একটি সংখ্যা 70%, সংখ্যাটির 21% অপেক্ষা, মানে সংখ্যাটার 21%, 21 মানে 21% অপেক্ষা কত বেশি? না 147 বেশি। ঠিক আছে, মানে এটা বেশি, তাহলে এটা যখন বেশি তাহলে এর সঙ্গে আমাকে 147 যোগ করতে হবে, প্লাস 147। ক্লিয়ার? এবারে এক্স গুলোকে আমি কি করবো? এক পাশে নিয়ে আসবো, তাহলে এক্স ইন্টু 70/100 মাইনাস 21, এটা এক্সই হয়ে যায়, না একবারে তুমি লিখলে লিখতে পারতো, ওইটাকে একবারে লেখা যায় আর কি। 70কে আমি গুণ করে দিলাম, তাহলে 70x ডিভাইডেড বাই পার্সেন্টেজের জন্য নিচে 100 আসলো, এখানে 21। ঠিক আছে, আর নিচে কত? 100, 21x নিচে 100, আর ওইদিকে কত? ওইদিকে পড়ে আছে 147, 147। ঠিক আছে, এবারে কি করবে তুমি? এবারে তুমি যেটা করবে সেটা হচ্ছে লসাগু, তোমার এলসিএম কত হবে? এলসিএম 100 হবে। দেখো এই জিনিসগুলো তোমাকে এক্সাম হলে করতে হবে। এলসিএম 100 হচ্ছে মানে কি? আমার নিচের 100টা যদি ওইদিকে গুণ করি তাহলে 1 4 7, দুটো শূন্য হয়ে যাচ্ছে না? আর উপরে কি হবে? এটা এটা শুধু বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে এটা থেকে বিয়োগ করলে এদিকে কত আসছে? 9 আসছে। সরি, দেখো ওখান থেকে মানে 70 থেকে যখন 21কে তুমি বিয়োগ করবে, দেখো 9 আসছে,
আর এইদিকে তোমার কত আসছে, হাতে 1 মানে 3 মানে 4, 49 আসছে। তাহলে 49 এক্স এর মান দেওয়া আছে কত, এটা শুধু এক্স এর মান কত, শুধু এক্স এর মান কত, তাহলে কত হবে 147, আর নিচে কত নেমে যাবে, জাস্ট 49 নেমে গেল। সংখ্যাটি কত চেয়েছে, জাস্ট ভাগ করলে তোমার অঙ্ক হয়ে যাবে। ভাগ করো, ভাগ করলে দেখো 49 3 147 হয়, পাশে দুটো শূন্য বসে গেল, মানে 300 হয়ে গেল সঠিক উত্তর। কোথায়, অপশন বি হয়ে গেল এখানে সঠিক উত্তর। ঠিক আছে, একটু স্টেপ জাম্প করেছি, শুধু কিছু নেই, লসাগু যেটা হয়েছে সেটাকে এদিকে গুণ করে দিয়েছি, আর উপরে দুটোকে গুণ বিয়োগ করে দিয়েছি। ক্লিয়ার? চলো পরের অঙ্ক দেখি আমরা। বলছে একটি বিমান 8 ঘন্টায় 400 কিমি 400 কিমি পার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি সে, তাহলে সে 5 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে বিমানের কত ঘন্টা মানে কত গতিবেগ হওয়া উচিত চেয়েছে। আগে দেখো তুমি দূরত্ব কত বেরোবে, আগে বলো তো দেখি। বিমানটা যখন 8 ঘন্টায় এত কিমি ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, তাহলে দূরত্বটা কত? তার দূরত্ব মানে ডিস্টেন্স বা দূরত্ব সমান কি হয়, সবাই জানো যে সময় ইনটু ইনটু গতিবেগ, সময় ইনটু গতিবেগ। তাহলে দেখো তো কত হচ্ছে, দূরত্ব হয়ে যাচ্ছে যে 8 ঘন্টা সময় এবং 400 কিমি পার ঘন্টা বেগে গেছে, তাহলে 400 বোঝা গেল। এটা হয়ে গেল কি দূরত্ব, এটা মোট দূরত্ব। ঠিক আছে, বলছে এই একই দূরত্বকে তাকে 5 ঘন্টায় যেতে বলছে, তাহলে তার সময় কত লাগবে। তাহলে সময় সমান কি বলবো, সময় সমান কি না গতিবেগ, সরি, সময় সমান দূরত্ব বাই কি হয়, দূরত্ব বাই গতিবেগ। আচ্ছা এখানে গতিবেগই চেয়েছে, সময় চাইনি এখানে, সরি, এখানে গতিবেগ চেয়েছে, গতিবেগ। তাহলে গতিবেগ সমান দূরত্ব বাই কি হবে, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই কি, দূরত্ব বাই সময়। ক্লিয়ার? দূরত্ব কত, এই যে দূরত্ব এটা কেউ গুণ করতে যাবে না, যেমন আছে তেমন রেখে দেবে। তাহলে কত হলো 8 ইন্টু 400 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 5 ঘন্টায় যেতে বলেছে, ডিভাইডেড বাই 5। ঠিক আছে, দেখো 5 আসতে 40 হয়ে যাচ্ছে, পাশে একটা শূন্য বসে যাচ্ছে, 8 আসতে 64 মানে পাশে একটা শূন্য বসে যাবে, তাহলে 640 কিলোমিটার পার কিমি পার ঘন্টা, 640 কিমি পার ঘন্টা। এবারে এক্সাম হলে কি করবে, এক্সাম হলে যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য আমি বলি কি করবে, এটার সঙ্গে এটাকে গুণ করবে, মানে 8 ইন্টু 400, এটা আমার মোট ডিস্টেন্স, সেটাকে 5 ঘন্টায় যেতে বলেছে, তাহলে গতিবেগ চেয়েছে, ডিভাইডেড বাই 5। অঙ্ক হয়ে গেছে, কিচ্ছু নেই, কাটাকাটি করো, 5 আসতে 40 80, তাহলে 8 আসতে 64, বাস। এইটুকু এক্সাম হলে তোমাকে করতে হবে। আর যারা বেসিক শিখছো তাদের জন্য কিন্তু আমি লিখে লিখে করালাম, বোঝা গেল। এক্সাম হলে এর বেশি কিন্তু কেউ করবে না, বোঝা গেল। চলো, বলছে একটি নৌকা স্থির জলে 11 কিমি পার ঘন্টা গতিবেগে চলতে পারে। যদি স্রোতের গতিবেগে 7 কিমি পার ঘন্টা বেগে হয়, তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে 108 কিমি যেতে তার কত সময় লাগবে। তাহলে বুঝো, ভালো করে বুঝো। তাহলে একটি নৌকা স্থির জলে 11 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে, মানে বোটের গতিবেগ কত, 11 কিমি পার আওয়ার হয়ে গেল। স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ হচ্ছে 7, মানে স্ট্রিমকে আমি এস দিয়ে লিখলাম, আর মানে বোট মানে তোমার নৌকার গতিবেগ লিখলাম, এটা স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ কত বলছে, 7 কিমি পার আওয়ার। এবারে কি বলেছে না স্রোতের অনুকূলে, আগে বলতো স্রোতের অনুকূলে বেগ কত, দেখো স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে মানে কি, মানে স্রোত যেদিকে আছে সেদিকেই তোমার নৌকাটা যাবে। ধরো একটা নৌকা এইদিকে যাচ্ছে, ঠিক আছে, আর স্রোতটা কোন দিকে আছে, স্রোতটাও এইদিকে, বোঝা গেল, দুটো একই দিকে। যদি দুটো একই দিকে হয় তখন কি হবে, স্রোতের অনুকূল বলা হয়। আর স্রোতের অনুকূল হলে গতিবেগ সবসময় মনে রাখবে বি প্লাস এস হয়ে যায়। তাহলে বি প্লাস এস মানে কি, 11 প্লাস 7, 11 প্লাস 7 সমান কত, সেটা হয়ে গেল 18 কিমি পার আওয়ার হয়ে গেল স্রোতের অনুকূলে বেগ। এবারে কি বলেছে না 108 কিমি, ঠিক আছে, তাহলে 108 কিমি যাবে কত, 18 কিমি পার ঘন্টা বেগে, তাহলে তার সময় কত লাগবে, টাইমটা কত লাগবে, জাস্ট ভাগ করলো, 5 8 90, 6 18 108,
তাহলে কত হবে 6 আওয়ার। 6 আওয়ার 6 ঘন্টা। স্যার আমি কি এক্সাম হলে এটা করে আসবো? না, তুমি এক্সাম হলে এটা করলে তোমার কিন্তু সময় বহু নষ্ট হবে। কি করবে এক্সাম হলে? এক্সাম হল, ঠিক আছে, অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য কিন্তু আমি অবশ্যই শেখাবো যে অ্যাডভান্স তুমি কি করে তোমার এক ধাপ আগিয়ে কোনো স্টুডেন্টকে এগিয়ে তুমি কি করে যাবে। আমাকে কি বলেছে? নৌকার বেগ দিয়েছে, স্রোতের বেগ দিয়েছে। তাহলে আমাকে বলছে স্রোতের অনুকূলে বেগ, তাহলে আমি স্রোতের অনুকূলে বেগ বলে দিয়েছে এবং কত সময় লাগবে। তাহলে টাইম অফ বি প্লাস এস, এই কথাটা লিখবে, কিন্তু এই কথাটা লিখলে তবে কিন্তু তুমি সঠিকটা করছো আর কি। মানে সময়টা কিসে না, বি প্লাস এস মানে অনুকূলে, ঠিক আছে, স্রোতের অনুকূলে। দেখো কত কিমি যাচ্ছি আমি, 108 কিমি যাচ্ছি। দেখো টাইম সমান কি, টাইম সমান দূরত্ব বাই গতিবেগ হয়। এবারে গতিবেগ তুমি এই বি প্লাস এস লেখার জন্য তোমার মাথার মধ্যে ঢুকে থাকবে যে তাহলে আমাকে 11 আর এদিকে কত আছে 7, এটাকে আমাকে যোগ করে বসাতে হবে। তাহলে 11 সাথে আমি যোগ করলে কত হয়ে যাচ্ছে আমার 18 হয়ে যাচ্ছে। মানে তাহলে আমার 6 আওয়ার সময় লাগলো। এক্সাম হলে এর থেকে বেশি সময় নষ্ট করবে না, এটুকু জাস্ট করে আসবে। বোঝা গেল? এটুকু করে আসলেই কিন্তু তোমার মনে রাখবে সঠিক হয়ে যাবে। বলছে একজন শিক্ষার্থী পরীক্ষায় 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য সে অনুত্তীর্ণ হয়েছে। সে 40% নাম্বার পেয়ে থাকলে 40 নম্বরের জন্য কি হবে, সে উত্তীর্ণ হওয়ার জন্য আবশ্যিক নম্বর নির্ণয় করো। তাহলে মানে দেখো ব্যাপারটা বুঝো, ব্যাপারটা বুঝিয়েছি। এটা সবসময় এখানে কি করবে, লাইন কেটে দেবে, লাইন ড্র করবে, ঠিক আছে। আর শর্টকাটে যারা শিখতে চাইছে তাদের জন্য শর্টকাটও আমি শেখাবো। আগে লংটা শিখো, লংটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরলাম আমার পাস মার্কস, এটা এটা আমার কি, এটা আমার পাস মার্কস, এটা একটা স্টুডেন্টকে পাস হওয়ার জন্য লাগবে। কিন্তু সে কি করেছে, 30% নাম্বার পেয়েছে। ধরো কেউ একজন পেয়েছে কত পার্সেন্ট, 30% নাম্বার পেয়েছে। কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, 30%। দিয়ে কি করেছে, সে 30 নাম্বারের জন্য ফেল করে গেছে। মানে সে যদি আরো 30 মার্কস পেত, 30 মার্কস পেত, তাহলে সে কিন্তু পাস করে যেত। মানে আরো তার 30 নম্বর কিন্তু মার্কস কিন্তু তার প্রয়োজন ছিল, ঠিক আছে, কিন্তু সে পায়নি। আরেকজন কি হয়েছে না, 40% নাম্বার পেয়ে সে কি করছে, 40 নাম্বারের জন্য উত্তীর্ণ হয়েছে, ঠিক আছে, মানে 40 নাম্বার বেশি পেয়েছে সে আর কি, এক কথায়। তাহলে আমি ভাববো এইখানে আমার 40% নাম্বার, এখানে কত পার্সেন্ট নাম্বার, এখানে আমার 40% নাম্বার। সে কত এক্সট্রা পেয়েছে, তাহলে এই যে পাস মার্কসের থেকেও সে পেয়েছে কত নাম্বার বেশি, 40 নাম্বার, 40 মার্কস, 40 মার্কস সে কি পেয়েছে, আরো এক্সট্রা পেয়েছে। এবারে তুমি কি করবে, তোমাকে কি বলেছে যে 5 নাম্বার কত দরকার, এখানে পরে 5 নাম্বার বা আবশ্যিক 5 নাম্বারও পরে, আবার কখনো কখনো মোট নাম্বারও কিন্তু আসে। তো কি করব, এটার সঙ্গে এটার ডিফারেন্স বের করব। এটা কি বেরোবে, পার্সেন্টেজের ডিফারেন্স। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত বেরোলো আমার, 10%। কারণ 40 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 10% হয়। আর এখানে নাম্বারের ডিফারেন্স কত আছে, নাম্বারের ডিফারেন্স কত আছে, কত মার্কসের ডিফারেন্স আছে, দেখো এখানে 30 আর এখানে 40 যোগ করলে 70। তাহলে 10% এর মান কত হলো আমার, 70 মার্কস। ক্লিয়ার? 10% মান কত, 70 মার্ক। আর আমাকে বলেছে কত, এখানে দেখো এখানে কিন্তু চাইনি যে মোট নাম্বার কত, মোট নাম্বার হলে আমি 100% বের করে দিতাম, অঙ্ক হয়ে যেত। কিন্তু চেয়েছে যে পাস নাম্বারটা কত, উত্তীর্ণ হওয়ার জন্য আবশ্যিক নাম্বারটা কত। মানে তোমাকে কি করতে হবে, তোমাকে 30% এর মান বের করতে হবে। 30% এর মান বের করলে কত, 70/10 ইন্টু 30, ঠিক আছে। কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 3 7 21, 210 নাম্বার। 210 নাম্বার কোনটা, এটা, মানে এই জায়গাটায় হয়ে গেছে কত, 210। তাহলে 210 কি পাস মার্কস, না এটা পাস মার্কস নয়। পাস মার্কস পেতে গেলে তাকে আরো কত পেতে হবে, দেখুন বলেইছি যে আরো তাকে কত পেতে হবে, আরো তাকে 30 পেতে হবে। তাহলে কত হলো না, 240 হয়ে গেল তার পাস মার্কস। 240 হয়ে গেল কি না, পাস মার্কস। ক্লিয়ার? তাহলে উত্তর কত হবে, উত্তর 240। এবার যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা বলবে স্যার আমি এই প্রসেসে করে আসলে আমার সময় নষ্ট হয়ে যাবে অনেক স্যার। ঠিক আছে, তোমার জন্য একটা মেডিসিন আছে। মেডিসিন কি করবে, যখন এই ধরনের অঙ্ক পাবে কি করবে, 40 থেকে 30-এর ডিফারেন্স করবে অঙ্কেই, এইরকম ভাবেই করবে, যেখানে যেটা দেখাচ্ছে সেটা এক্সাম হলে করবে। কি করবে, 10%।
ঠিক আছে, আর একটাই কি বলেছে না, একটাই কম পেয়েছে আর একটাই বেশি পেয়েছে, তাহলে কম বেশি যখন এরকম থাকবে তখন কি করবে, যোগ করে দিবে। ঠিক আছে, যোগ করে দিবে, যোগ করে দিলে কত হচ্ছে 40, 30, 70 হয়ে গেল। তাহলে 10% মান 70, 30% মান কত, তাহলে 70/10 × 30 সমান কত হলো, কাটো 210। 210 এর সঙ্গে তোমাকে কি করতে হবে, যে কোনো একটা নাম্বার, এই 30 নাম্বারটা যোগ করে দিতে হবে 240। ঠিক আছে, এটা করতে পারো। অথবা কেউ যদি 40%-এর মান বের করো, তখন তাকে কিন্তু বিয়োগ করতে হবে কত, 30 মানে 40 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তোমাকে এই গ্রাফটার মাধ্যমে বুঝিয়ে দিলাম, গ্রাফটা যদি তোমার মাথায় থাকে তাহলে কিন্তু এই জিনিস তুমি ইজিলি করে আসতে পারবে। এবারে তোমাদের মধ্যে অনেকের কনফিউশন হয়ে গেল যে স্যার আপনি তো এখানে ডাইরেক্ট করে দিলেন, যদি এরকম থাকতো, ধরো এরকম বলতেই পারে অঙ্কের মধ্যে যে এখানে পাস মার্কস আছে, ঠিক আছে, একটা স্টুডেন্ট পেয়েছে 30%, আরেকজন মানে সেই পেয়েছে 40%। যখন 30% সে পাচ্ছে, যখন সে 30% পাচ্ছে আর যখন 40% পাচ্ছে, দুটোতেই সে ফেল করছে, তখন কি করব, তখন মাথায় খেয়াল রাখবে, তখন কিন্তু এই মানে এই প্রসেসটা তখন অন্যভাবে অ্যাপ্লাই করতে হবে, সেটা আমি পরে বলে দেবো, সময় নষ্ট হয়ে যাবে। আমি বলে দিলাম যে একটাই বেশি একটাই কম, তখন কিন্তু ডাইরেক্ট এই ডিফারেন্স করে করতে পারবে। ঠিক আছে, তখন আমি তোমাদের পরে এটা কিন্তু আলাদা আলাদা করে বলে দেবো। চলো, আচ্ছা, প্রদত্ত 5টি সংখ্যার গড় দিয়েছে এখানে, দিয়ে বলছে একটি সংখ্যাকে কি করা হলো, সরানো হলো। সরালে গড় কত হয়েছে, 42 হয়েছে। তাহলে সরিয়ে ফেলা সংখ্যাটি কত, তাহলে আমি এখানে কিছু নয়, 5টা সংখ্যা, গড় কত 48, তাহলে 50 40, 40 শূন্য, 50 40 শূন্য, 5 4 20, 20 আর 4 24। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, এবার বলছে যদি একটা সংখ্যা সরিয়ে দিয়েছে, মানে আর কটা আছে, আর সংখ্যা আছে 4টা, তাহলে 4টা সংখ্যার গড় কত হয়ে গেছে, গড় 42 হয়ে গেছে। ঠিক আছে, গড় 42 হয়েছে, দিয়ে বলছে সরিয়ে ফেলা সংখ্যাটি কত, তাহলে তোমার কি করতে হবে, এটাও গুণ করতে হবে। গুণ করলে দেখো 4 2 গুণে 8, 4 2 গুণে 8, 4 4 16, 16 বসিয়ে দাও, বিয়োগ করো 2, হাতে থাকে 1, এখানকে এলো 6 1 7, 7 7 14। ঠিক আছে, হাতের আগে গেল মানে 72, 72 হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? এটা বেসিক কিছু নেই, গড়ের অঙ্ক। চলো পরেরটা দেখে নিই আমরা কি আছে। বলছে একটি মিশ্রণে অ্যালকোহলে এবং জলের অনুপাত দিয়েছে কত না 5:4। মিশ্রণে 34 লিটার জল মেশালে অনুপাতটা কত হয়, 7:9 হয়। অ্যালকোহলের পরিমাণ কত, তো এই অঙ্ক তোমাদের আমি একদম বেসিক ওয়েতে শেখাবো, কারণ অনেক সময় অনেকের ভুল হয়ে যায়। ঠিক আছে, ভুল আর হবে না। অ্যালকোহল আছে, ওয়াটার আছে। ক্লিয়ার? অ্যালকোহল বলছে কত 5:4 অনুপাতে আছে। ঠিক আছে, দিয়ে বলছে ওই মিশ্রণে কি মেশানো হলো, জল মেশানো হলো, মানে কি মিশিয়েছি আমি, ওয়াটার মিশিয়েছি। এই তীরটা কিন্তু যেন তোমাদের এক্সাম হলে পড়ে, না পড়লেই অঙ্ক ভুল হবে, এটা মাথায় খেয়াল রাখবে। ঠিক আছে, দিয়ে অনুপাতটা কত হয়ে গেছে, 7:9 হয়ে গেছে। তুমি এখানে বলো তো তোমার কোনটা একই হওয়া উচিত, এখানে একই হওয়া উচিত যেটা, সেটা হচ্ছে তোমার অ্যালকোহল, কারণ অ্যালকোহল তো আমি মিশাইনি, আমি কি মিশিয়েছি, আমি ওয়াটার মিশিয়েছি, এই জন্য ওয়াটারের তীর চিহ্নটা দিলাম। তাহলে আমাকে ইকুয়াল কোনটা করতে হবে, ইকুয়াল করতে হবে আমার অ্যালকোহলটা ইকুয়াল করতে হবে। তাহলে অ্যালকোহল ইকুয়াল করতে গেলে লসাগু দিয়ে গুণ করতে হবে, মানে লসাগু বের করতে হবে। লসাগু দেখতে পাচ্ছি 5 7 35, তাহলে 35 তখনই করতে পারবো, একে আমি 7 দিয়ে গুণ করবো, একে আমি 5 দিয়ে গুণ করবো। গুণ করো, গুণ করলে কত হচ্ছে 5 7 35, 4 7 28। এদিকে দেখি কত হচ্ছে, এদিকেও 5 7 35, সামনেটা প্রথমটা তো 35 35ই হবে, আর এটা কত 5 9 45, 45। ঠিক আছে, 45। তাহলে এখানে কত ইউনিট মেশানো হচ্ছে বলো তো, দেখতে পাচ্ছি আমরা মেশানো হচ্ছে, দেখো তাহলে 28, এই 45 থেকে আমাকে বিয়োগ করতে হবে 8 7 15, আর এদিকে 1 মানে 17, 17। তাহলে 17 ইউনিটের মান কত বলেছে, 17 ইউনিটের মান বলেছে। দেখো মেশানো হয়েছে 34 লিটার জল মেশানো হয়েছে, মানে এই যে 17 লিটার 17 ইউনিট, তার মানটা কত দিয়েছে 34 লিটার, 34 লিটার। 1 ইউনিটের মান কত 34/17। আর কি চাই, আর চাই, ঠিক আছে, যে প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করো। তাহলে অ্যালকোহলের পরিমাণ চেয়েছে, অ্যালকোহল কোনটা আছে, অ্যালকোহল আছে দেখো 35, তাহলে 35 ইউনিটের মান কত,
তাহলে 34 ইন্টু 35 বাই কত 17। দেখো দেখতে পাচ্ছি 17 2 গুণে 34, তাহলে 35 দুগুণে কত হয়ে যাবে 70 লিটার হয়ে যাবে। তাহলে অপশন এ হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? এই প্রসেসেই কিন্তু করে আসবে এক্সাম হলে। চলো এবার যখন তুমি অঙ্কটা করবে তখন এত লেখালেখি আর হবে না, অঙ্ক এমনিই শর্ট হয়ে যাবে। দেখো কি বলেছে, বার্ষিক 12% হারে সরল সুদে 6 বছরের জন্য কিছু পরিমাণ টাকা, কিছু পরিমাণ অর্থ এত টাকা হয়ে গেছে, মানে কত টাকা হয়ে গেছে 3 4 4 2 0 এত টাকা হয়ে গেছে। তাহলে 6 বছরের জন্য মোট সুদ কত হবে? তো কি করবে, আমি তোমাদের একটু আগে শেখালাম সুদ কত। সুদ সুদ মানে কি, সুদ মানে হচ্ছে এসআই। এখানে এসআই বলতে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কি শিখালাম, যে 12 মানে আর ইন্টু টি, তাহলে 12 ইন্টু 6, 6 12 কত হয়ে গেল 72% সুদ। 72% সুদ, আর টোটাল টাকা সবসময় 100% হয়। তাহলে 172 মানটা কিন্তু এখানে দেওয়া আছে, কারণ বলেছে যে কিছু পরিমাণ অর্থ এই টাকাটা হয়ে গেছে, মানে এই টাকাটা কি সুদ প্লাস আসল, মানে এটাকে তুমি বলতে পারো তোমার পি প্লাস এসআই, এই দুটো মিলিয়ে কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে আমার সবসময় মনে রাখবে এখানে পি, যেহেতু পার্সেন্টেজ কনসেপ্টে করছি, তাহলে পি এর মান 100%। ঠিক আছে, এসআই কত দেওয়া আছে, এসআই 72% দেওয়া আছে। তাহলে 172% মান দেওয়া আছে কত, 172% মান 3 4 4 2 0। ক্লিয়ার? 1% মান কত, ঠিক আছে, আর 72% মান কত, কারণ বলেছে যে শুধু আমাকে সুদটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি করি, তাহলে 344 ইন্টু তোমার 72 ডিভাইডেড বাই নিচে কত 172। ঠিক আছে, এবারে দেখো 172 দুই গুণে কি হয়, সরি এখানে তোমার 2 শূন্য ছিল, দেখো তাহলে 172 দুই গুণে দেখবে 344, কারণ 170 দুগুণে 340 হয়, দুই দুই এক্সট্রা আছে, মানে 172 300 মানে 2 হয়ে যাবে। 2 পাশে কটা শূন্য, একটা দুটো, তাহলে একটা দুটো শূন্য বসিয়ে দিলাম। এবারে 72 দুগুণে কি হয় না, 72 দুগুণে 140, 144। ঠিক আছে, 144 পাশে দুটো শূন্য বসিয়ে দেবো, বাস অঙ্ক হয়ে গেল কোথায়, এই অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? এভাবেই কিন্তু করে আসবে এক্সাম হলে। চলো এরপরে দেখি কি আছে, বলছে এক ব্যক্তি প্রতিটি, আচ্ছা এটা কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 10 লক্ষ টাকায় দুটি প্লট বিক্রি করেছেন। যত টাকাই হোক পড়ার দরকার নেই, কি বলেছে পুরোটা আগে পড়ো, ভালো করে পড়ো। কি বলছে, একটিতে তিনি 12% লাভ পান এবং অন্যটিতে তিনি 12% ক্ষতির সম্মুখীন হয়েছেন। নির্ণয় করো যে তিনি লেনদেনে কত শতাংশ লাভ বা ক্ষতি করেছেন। এই অঙ্কতে, এই ধরনের যে অঙ্ক, এই অঙ্কতে কি ট্রিক্স ইউজ করবে, ট্রিক্সটা এটাই, যদি বলে দিয়েছি যে দুটো প্লট একই দামে বিক্রি করেছে, তাহলে কিন্তু আমি এটা আমার কনফিউজ করার জন্য দেওয়া আছে, আমি এটা কেটে বাদ দিয়ে দিলাম, কারণ দুটো বলেছে একই দামে বিক্রি করেছে, তাহলে কিন্তু এটা কনফিউজ করার জন্য দিয়েছে, তাহলে এটা আমার কেটে বাদ দিয়ে দিলাম। কি বলেছে না, একটা 12% লাভ, একটা 12% ক্ষতি, তোমাকে কি করতে হবে, সাকসেসিভ করতে হবে। ঠিক আছে, সাকসেসিভের সূত্র কি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। কিন্তু এইখানে দেখো, এখানে দেখা যায় একটাই প্লাস আছে একটাই মাইনাস আছে, মানে একটা লাভ আর একটাই ক্ষতি। ঠিক আছে, তাহলে একটাই লাভ যখন হচ্ছে সেটা 12% লাভ, আর একটাই কি 12% ক্ষতি, তাহলে তোমাকে কি করতে হবে, -12% করতে হবে। ঠিক আছে, মানে তুমি একটাই কি করলে, একটাই 12 করলে, আর একটাই -12 করলে। আর দেখো প্লাসে মাইনাসে, মানে এখানে একটা যদি প্লাস হয়, একটা যদি মাইনাস হয়, প্লাসে মাইনাসে কি হয়ে যায়, এই জায়গাটা মাইনাস হয়ে যায়, -12 × 12/100। ঠিক আছে, মানে দেখো এখানে +12 আর এখানে -12 কাটবে, কেটে গেল। দেখো এখানে দেখতে পাচ্ছ কত, 144/100, আর একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে কত হচ্ছে 1.44%। এখানে কিন্তু মাইনাস চিহ্নটা অলওয়েজ থেকে গেল, তাহলে আমি কি পেলাম, মাইনাসে আছে মানে কি ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে 1.44% কি হয়েছে, ক্ষতি হয়েছে। স্যার আমরা এই অঙ্কটা এত বড় ভাবে করবো না, তাদের জন্য একটা সলিউশন, তোমরা শর্টে কি করে করবে, শর্টে করার এটাই নিয়ম, যদি একটা লাভ বলে একটা ক্ষতি বলে, তখন কি সূত্র মারবে, -x² / 100, খেলা শেষ।
একটা লাভ একটা ক্ষতি সেম যদি থাকে তখন কি হবে মাইনাস এক্স স্কোয়ার বাই 100 মানে কত মাইনাস এক্স স্কোয়ার মানে কি 12 স্কোয়ার মানে কত 144 ডিভাইডেড বাই 100 মাইনাস চিহ্ন থাকবেই তাহলে 1.44% এটা কি হচ্ছে মাইনাস চিহ্ন আছে মানে কি হয়ে গেল ক্ষতি হয়ে গেল বোঝা গেল বোঝা গেল শর্টে শর্টে এক্সাম হলে বোঝা গেল কিভাবে করবে যদি 10% করে থাকতো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে একটা প্রোডাক্ট বিক্রি করেছে 10% প্রফিট হয়েছে প্রফিট এবং 10% কি হয়েছে লস হয়েছে তাহলে মোটের উপরে কত লাভ বা ক্ষতি হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে দেখি তোমরা কতটা অঙ্কটা শিখলে চলো পরের অঙ্কটা দেখে নি আচ্ছা এই অঙ্কতে যারা করে আসবে তারা বোকার মতো কাজ করবে আমি এই অঙ্ক কোনোদিন করতে বলি না আমার স্টুডেন্টদের আমি বলি এই অঙ্কতে কি করবে অপশন এলিমিনেশন করো অপশন কাটতে থাকো অপশন কিভাবে কাটবো স্যার তার ট্রিক্স দেখে নাও আমার কি চেয়েছে এখানে পি ইজ টু আর ইজ টু এস চেয়েছে তাই তো এটা চেয়েছে তো নাকি দেখো পি এর মান কত দেওয়া আছে পি এর মান দেওয়া আছে 9 দেখো তাহলে আমার যে সংখ্যা হবে সেটা কি হবে পি এর গুণিতকে হবে মানে 9 এর গুণিতকে হবে তাহলে 9 এর গুণিতকে কখনো কি 8 আসছে হচ্ছে না তাহলে এটা আমি কেটে দিলাম 9 এর গুণিতকে কি 19 আসবে 18 হতো কিন্তু 9 দুগুণে 18 কিন্তু 19 তো হবে না কেটে দিলাম কিন্তু দেখো এটা 9 এটাও 9 তাহলে আমি কিন্তু কাটতে পারবো না কারণ 9 কে 9 কাটতে পারবো না এরপর তাহলে আমি অন্য কিছু নিয়ে ভাবি আমি ধরো এটাকে নিয়ে ভাবছি ঠিক আছে আর এস কারণ আমার আর এস এর মান চেয়েছে পিটা নিয়ে আমার খেলা শেষ পিটা নিয়ে আমি সংখ্যা দুটোকে কেটে দিয়েছি এবারে আমি আর এস নিয়ে ভাববো আর এস নিয়ে যখন আমি ভাববো তখন কি করব দেখো এখানে তুমি সাপোজ বলো এখানে 8টার মান কত আছে 8টার মান দেখতে পাচ্ছি এখানে 8 আছে এখানেও 8 আছে দুটো 8 আছে মানে তুমি বলো তো এই একটা 8 হয়েছে মানে কি এখানে কত গুণ করা হয়েছে নিশ্চয়ই 8 গুণ করা হয়েছে একের মানটা 8 কখন হয়েছে যখন তুমি 8 গুণ করেছো তাহলে তুমি এখানে 10 এর সঙ্গে কি করবে 10 এর সঙ্গেও তুমি 8 গুণ করো কারণ মনে রাখবে এটার সঙ্গে যত গুণ হবে এটার সঙ্গেও কিন্তু সেম সংখ্যক সংখ্যা মানে সেম সংখ্যা কিন্তু গুণ হবে তাহলে এটার মান কত হয়ে যাবে 80 ঠিক আছে তাহলে আমি বুঝেই গেলাম যে এটা যদি 8 হয় এর মানটা কত হবে 80 হবে তাহলে এক জায়গায় এখানে 70 দিয়ে আছে তাহলে আমার এটা কেটে গেল এটা হবে আমার উত্তর বোঝা গেল এই অঙ্ক কোনোদিন করে আসবে না আশা করি তোমাদের কিন্তু অঙ্কটা বোঝা গেছে চলো বলছে একটি পোষা প্রাণীর দোকানে কিছু পরিমাণ কিছু পাখি আছে এবং কুকুর আছে যদি পাখির সংখ্যা 35টি এবং ওই পাখির পায়ের সংখ্যা 35টি বাকির সংখ্যা 35টি এবং পায়ের সংখ্যা কত 100টি হয় তাহলে পোষা প্রাণীর দোকানে পাখির সংখ্যা নির্ণয় করুন ক্লিয়ার তো এরকম দিয়েছে এই অঙ্কগুলো কিভাবে হয় এটা অ্যালিগেশন করলে বেস্ট মেথড তুমি ধরে নিবে যে সবগুলোই তোমার কি আছে দেখো দুটো জিনিস কি আছে একটা বলছে কিছু পরিমাণ কিছু পাখি আছে আর কিছু কুকুর আছে তাহলে আমি প্রথমে ধরলাম এখানটায় পাখি ঠিক আছে পাখি ধরলাম এখানটায় কি ধরবো কুকুর পাখি আগে দেখি প্রাণী কটা আছে প্রাণী বলছে 35টা আছে তাহলে আমি ধরে নিলাম সবগুলোই আমার পাখি আছে সবগুলো যদি পাখি হয় তাহলে তার পায়ের সংখ্যা কত হবে একটা পাখির কটা পা হয় দুটা পা হয় তাহলে 35টা পাখির কটা হবে 35 দুগুণে 70টা পা হবে মানে আমি পা দিয়ে অঙ্কটা করছি আর কি হ্যাঁ কারণ এখানে বলেছে যে পায়ের সংখ্যা কত পায়ের সংখ্যা 100 ঠিক আছে মানে মোটের উপরে পায়ের সংখ্যা বলেছে 100 তাহলে মোটের উপরে যেটা হয় সবসময় অ্যালিগেশনের সাথে মনে রাখবে মাঝখানে বসাতে হয় মাঝখানে 100 আর আমি তাহলে পাখির দেখেলি পা কত পাখির 70টা যদি সবগুলোই কুকুর থাকতো একটা কুকুরের কটা একটা কুকুরের 4টা তাহলে এখানে 35টা কুকুর বলেছে তাহলে 35 দুগুণে 70 মানে 70 140টা তাহলে এখানে মান বসাবো কত 140 বোঝা গেল আবারও বলছি যদি ধরে নিলাম এখানে সমস্ত পাখির সংখ্যা যদি পাখি ধরে নিলাম সমস্তগুলোই পাখি থাকে তাহলে 35 দুগুণে কত হবে 70টা পা হলো সবগুলো যদি কুকুর ধরে নেই তাহলে কুকুর 100 মানে কুকুর 4টা পা থাকে আর 35টা যদি কুকুর হয় তাহলে 140টা তার পা তাহলে আমি পা দিয়ে অঙ্কটা করছি হ্যাঁ তাহলে দেখো এবারে কি করবো অ্যালিগেশন মারবো অঙ্ক হয়ে যাবে অ্যালিগেশন মারলে কত হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছি 40 হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে 30 হচ্ছে বিয়োগ করলে 40 এবং 30 শূন্য শূন্য কেটে দাও 4:3 4:3 বুঝে গেছি এরপরে দেখো কি বলেছে বলেছে যে মোট প্রাণীর সংখ্যা বলে দিয়েছে কত 35 তাহলে আমি এখানে দেখি মোট কত মোট আমার দেখলাম এখানে 7 ইউনিট তাহলে 7 ইউনিটের মান কত 7 ইউনিটের মান মনে রাখবে
35, ঠিক আছে। আর দরকার কত? দরকার বলছে পাখির সংখ্যা। পাখি কত আছে? পাখি এখানে আছে 4, তাহলে 4 ইউনিটের মান কত? তাহলে কত? 35/7 ইন্টু 4, তাহলে কত হয়? 5 7 35, 4 5 কত হয়ে গেল? 20টি হয়ে গেল। অপশন সি হয়ে গেল আমার সঠিক উত্তর, কিছু নেই। আবার বলছি 7 ইউনিটের মান দেয়া আছে কত? 35, আর কি দরকার তোমার? 4 ইউনিটের মান দরকার, তাহলে কত? 35/7 ইন্টু 4, 7 5 7 35, 4 5 20টা হয়ে গেল। ক্লিয়ার? একদম সহজ। পরের অঙ্ক দেখি, পরের অঙ্ক দেখি কি আছে। আচ্ছা, বলছে 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ কি হবে? মিশ্রণের 25% হবে। তাহলে আমার চিনি আছে, জল আছে, একটা মিশ্রণের মধ্যে কি থাকে? জল আছে এবং চিনি আছে, যে কোনো মিশ্রণে, ঠিক আছে। মানে যে কোনো মিশ্রণ বলতে গেলে চিনির দ্রবণ যেহেতু বলেছে, তাহলে জল আছে, চিনি আছে। বলছে প্রথমে মিশ্রণটাই কি ছিল না? 20% চিনি ছিল। চিনি যদি 20% থাকে, তা তুমি নিজে বলো, নিজে বলো, তাহলে আমার জল কত হবে? কারণ সবসময় তো 100% মিশ্রণ হয়, মিশ্রণ তাহলে 100% মানে 20 হবে, 80 হবে। তাহলে তুমি কাটাকাটি করে নাও, দেখো 20 একে 20, 4 20-তে 80, তাহলে 4:1 পেয়ে গেলাম জল এবং চিনি অনুপাত। দিয়ে কি বলছে? ওই মিশ্রণে আর কত গ্রাম চিনি মিশ্রণ করলে, চিনি মিশ্রিত করলে, আমি বলেছি তীর চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে। দিয়ে বলছে মোট চিনি পরিমাণ তখন কি হবে না? 25% হবে। তাহলে এখন চিনি হয়ে গেছে কত পার্সেন্ট? 25% হয়ে গেছে। তাহলে জল আছে কত পার্সেন্ট? জল আছে 75%। কাটাকাটি করো, 25 একে 25, 3 25-এ 75। ক্লিয়ার? তাহলে আমি কি পেলাম? আমি একটু এখান থেকে লাইন ড্র করে নিই। পেলাম 4:1, 3:1। এবারে আমাকে, এটা কি? এটা আমার জল, ঠিক আছে। তোমাদের যাতে বুঝতে পারো তার জন্য আমি কিন্তু এত বুঝিয়ে করছি, নাহলে এক্সাম হলে কিন্তু তোমরা এইভাবে করবে না। দেখো এখানে কি মিশিয়েছি? এই চিনিটাকে মিশিয়েছিলাম না? তাহলে চিনি মিশিয়েছি মানে কোনটাকে সমান করতে হবে? আমাকে জলকে ইকুয়াল করতে হবে। জলকে যদি আমি ইকুয়াল করতে চাই, তাহলে আমাকে এখানে 3 গুণ করতে হবে, এখানে আমাকে কত গুণ করতে হবে? 4। তাহলে 3 4-এ 12:3, এটা কত হবে? 12:4, মানে কত মিশালাম? 1 ইউনিট মিশালাম। কত ইউনিট মিশাচ্ছি? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট আমাকে বের করতে হবে। আগে আমি দেখে নিই টোটাল কত গ্রাম দ্রবণ ছিল? 150 গ্রাম ছিল, মানে আর এখানে টোটাল কত? 12 আর 3 15, মানে 15 ইউনিটের মান দেয়া আছে কত? 15 ইউনিটের মান দেয়া আছে 150 গ্রাম। ঠিক আছে, 1 ইউনিটের মান চেয়েছে, তাহলে 150/15, ঠিক আছে। 15 10-এ কি হয়? 150 হয়ে যায়, তাহলে কি হবে? 10 গ্রাম। উত্তর হয়ে গেলে কত? 10 গ্রাম চিনি মেশানো হয়েছিল। ক্লিয়ার? চলো পরের অঙ্ক দেখে নি কি আছে। বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1000 টাকা 3 বছরের সুদ আসল নির্ণয় করো। তো একটা তোমাদের সূত্র বলি, দেখো পার্সেন্টেজ কনসেপ্টে কিন্তু তোমাদের যখন আমি অঙ্ক করাবো তোমরা বুঝে নিবে। এটা যদি 10% করে 3 বছর, 3 ইয়ার্স, 3 বছর, ঠিক আছে, যদি 10% করে 3 বছরের এসআই মানে সিআই কত হয় জানো? সিআই সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তোমরা রাখবে সিম্পল ইন্টারেস্ট হয় মানে সিআই এর পরিমাণ হয় 33.1%, ঠিক আছে। যদি এটা বলতো এসআই কত, এসআই আমরা জানি প্লেন গুণ করে দিতে হতো। এসআই এর মান কত? এসআই হচ্ছে 3.30%, কিন্তু সিআই এর মান কত হবে? 33.1%। কি করে হবে? তাহলে তোমাকে ক্লাসে বোঝাতে হবে, ঠিক আছে। এখন কিন্তু ক্লাসে বোঝানোর সময় কিন্তু নেই। তাহলে এটা আমার সুদ, আর আমি সবসময় বলি আসল কত পার্সেন্ট থাকে? 100%। তাহলে 100% আসল, তাহলে আমাকে বের করতে হবে কি না? সুদ আসল। তাহলে 100 প্লাস 133, মানে 100 মানে দেখো যদি আমার 100% আসল থাকে, তার সঙ্গে আমি কি হবে? সুদটাকে আমি অ্যাড করতে হবে 33.1%। তাহলে মোট মিলিয়ে কত হচ্ছে? 133.1% হচ্ছে সুদ আসল, মানে সুদ প্লাস আসল। তাহলে এটার মানে কিন্তু আমাদের চাই। তাহলে দেখো মোট টাকা বলেছে কত এটা, তাহলে এর 100 মোট টাকা কত? একের পরে 4টা শূন্য, 4টা শূন্য ইন্টু 133.1%। এবারে পার্সেন্টেজ চিহ্নকে তোমাকে তুলতে গেলে কি করতে হবে?
কি করতে হবে 100 ডিভাইডেড বাই কত 100, কিন্তু যখন দেখো এই দশমিক তুললাম, এই দশমিকের জন্য কিন্তু একটা 10 নিচে হয়ে গেল। এবার তাহলে কটা শূন্য, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, আর উপরে দেখি একটা দুটা তিনটা, তিনটা কেটে গেলে দেখো চারটা শূন্যর মধ্যে একটা শূন্য পড়ে থাকে, তাহলে 1 3 3 1 পাশে একটা শূন্য। আর এই অঙ্ক কিন্তু আমি বলবো তোমাদের এই অঙ্ক মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ এই অঙ্ক দেখবে বারবার পরীক্ষা পাবে, এই অঙ্কটা যখন থাকবে সব সময় কিন্তু উত্তর এটাই হয়, ঠিক আছে, বিশেষ করে যখন এই টাকাটা থাকবে। ক্লিয়ার? চলো পরের অঙ্ক দেখে নিই। আচ্ছা, বলছে এর সরলতম মান নির্ণয় করো। সরলতম মান নির্ণয় করতে এই অঙ্ক তোমাদের আগেও শিখিয়েছি। মানে এখানে আছে কি, আছে এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে আছে দেখো এমন ভাবে সাজানো আছে যে এ স্কোয়ার মাইনাস এ বি, সরি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি এরকম থাকে ডাইরেক্ট কি করবে, এ মাইনাস বি করে চলে আসবে, উপরে যেটা থাকবে সেটাই করে আসবে, এ মাইনাস বি করে দেবে, অঙ্ক কমপ্লিট। তাহলে আমার এখানে কত 2.3, 2.3 তার হোল কিউব, এখানে কত 0.3 তার হোল কিউব, ঠিক আছে, মানে 0.0027 এর মানে হচ্ছে 0.3 আর কি। তাহলে এটা থেকে শুধু উপরে দুটো বিয়োগ করে দাও, কি কি আছে 2.3 আছে আর এখানে 0.3 আছে, বিয়োগ করলে কত হয়ে যায় 2 উত্তর হয়ে যায়। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এত ভাবার দরকার নেই, কিভাবে হচ্ছে তোমাদের বুঝিয়ে দিলাম আমি। আচ্ছা, এক এক ফল বিক্রেতা 10 টাকায় 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন। ঠিক আছে, তোমাকে আমি বেসিক নিয়মটা আগে দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের শর্টকাট নয় পরে আমি বলবো। ঠিক আছে, দেখো যেহেতু সময় অনেকটাই হয়ে গেছে, মানে ধরো কেউ 10 টাকা, সে 11টা আপেল কিনছে ক টাকায় 10 টাকায়। ঠিক আছে, তাহলে একটি আপেলের দাম কত হবে 10/11। এটা কি পেলাম, এটা আমি একটা আপেলের সিপি পেলাম। ক্লিয়ার? পরেরটাই কি বলেছে না 10টি আপেল সে ক টাকায় বিক্রি করছে 11 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, 11 টাকায় বিক্রি করছে, তাহলে একটি আপেলের এসপি কত, এটা তো বিক্রি করছে না, তাহলে এসপি হবে কত 11/10। এটা কি পেলাম, এসপি পেলাম। তাহলে আমি পেলাম কি সিপি ইস টু এসপি, আমি অনুপাতে করে নিচ্ছি, তাহলে কত 10/11 ইস টু 11/10। ঠিক আছে, তাহলে যখন এটা ইস টু মানে তো ভাগ, তুমি ধরতে পারো, তাহলে ভাগটা যখন গুণ হয়ে যাবে তখন জিনিসটা কি হবে উল্টে যাবে, তাহলে 10 ইন্টু 10 বাই নিচে 11 গুণিত 11 হয়ে যাবে। তাহলে দেখতে পেলাম কত 100, আর এখানে কত 120, মানে আমি কি পেলাম 100 ইস টু, সরি 120 না 121 হবে, এটা 100/11 11 121, তাহলে 100 ইস টু 121, মানে কি, মানে হলো যে 100 টাকার জিনিসটা ক টাকায় বিক্রি করেছে সে, কারণ দেখো এটা সিপি এটাই তো এসপি, তাহলে 100 টাকার জিনিসকে ক টাকায় বিক্রি করছে 121 টাকায়, মানে কত পার্সেন্ট লাভ হয়েছে তার 21% লাভ। ঠিক আছে, 21% লাভ, বোঝা গেল 21% কি হয়েছে লাভ হয়েছে, এখানে কোনো ক্ষতির ব্যাপার নেই। ক্লিয়ার? চলো, বলছি একটা ব্যাগে এই অনুপাতে 1 টাকা 50 পয়সা, তো এই সবসময় কি করবে রুপিস 1 টাকা 50 পয়সা 25 পয়সা। ঠিক আছে, এর অনুপাত দেয়া আছে কি 5:6:8, এটা হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত। ঠিক আছে, মুদ্রার সংখ্যা। ঠিক আছে, মূল্যের অনুপাত কত হবে, মূল্য মানে ধরো যদি তোমাকে বলতো যে 5টা 1 টাকার কয়েন আছে, তাহলে মিলিয়ে ক টাকা হচ্ছে 5 টাকা হচ্ছে। 6টা কি আছে 50 পয়সার কয়েন আছে, তাহলে 50 পয়সার 6টা কয়েন আছে মানে 3 টাকা হচ্ছে। আর 25 পয়সার কটা কয়েন আছে, 25 পয়সার আছে 8টা কয়েন, 8টা কয়েন মানে ক টাকা হচ্ছে 2 টাকা হচ্ছে, 2 টাকা। টোটাল কত হচ্ছে, টোটাল দেখছি 5 3 দিয়ে 5 মানে 10, 10 ইউনিটের মান দেয়া আছে কত, দেখো 10 ইউনিটের মান দেয়া আছে যে মোট টাকার পরিমাণ, মোট টাকা কত 210, 10 ইউনিটের মান 210। এটা কি চেয়েছে 1 টাকার মুদ্রার সংখ্যা কয়টি, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা মানে কি 5 ইউনিটের মানই চেয়েছে, তাহলে 5 ইউনিটের মান কত, তাহলে কত হবে 210/10 ইন্টু 5, 0 0 কেটে দাও, 5 1 কে 5, 5 2 10, মানে 105 হয়ে গেল আমার সঠিক উত্তর 105। পরের অঙ্ক দেখে নিই আমরা। একটি ব্যাগে 50 পয়সা
25 পয়সা, 50 পয়সা, 1 টাকা আছে, তাহলে 25 পয়সা, 50 পয়সা আর 1 রুপিস, রুপিস 1, এরকম একটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। দিয়ে বলছে মোট মূল্য কত দেওয়া আছে, 112, কিন্তু মুদ্রার অনুপাত চাইনি। এবারে তুমি মুদ্রাটাকে না তুমি মূল্যতে করে নাও, ঠিক আছে? মূল্য তুমি বলো তো, এই তোমার 1 টাকা তোমার মানে জাস্ট 25 পয়সা, 25 পয়সা মানে কি 1/4 টাকা। 25 পয়সা যদি একটা থাকে তাহলে 1/4 টাকা। আচ্ছা 50 পয়সা, 50 পয়সা মানে কি 1/2। আমি সব মূল্যতে করে নিচ্ছি আর কি, হ্যাঁ, মূল্যে ট্রান্সফার করছি আর কি। আর এটা কত, এটা 1ই হবে, ঠিক আছে? 1 টাকা হলে মুদ্রা আর মূল্য কিন্তু সবসময় অলওয়েজ একই থাকে। এবারে মোট টাকা বলে দিয়েছে কত, 112 টাকা, মানে 1/4 প্লাস 1/2 প্লাস 1। দেখি লসাগু কত হচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে 4, 4 একে 4, 2 দুগুণে 4, 4 একে 4, মানে 7/7 নয়, সরি, 4 3 7, 7/4, 7/4 ইউনিটের মান দেওয়া আছে কত, 7/4 ইউনিটের মান দেওয়া আছে 112। এবারে কি চাই, কি চাই না 1 টাকার মুদ্রা কয়টি রয়েছে, মানে 1 ইউনিটের মান চাই। তাহলে 1 ইউনিটের মান কত হবে, তাহলে 112 ডিভাইডেড বাই 7 বাই নিচে 4, নিচে 4টা কি হয় অলওয়েজ উপরে উঠে যায়, মানে এখানে উঠে যাবে, ঠিক আছে? কাটাকাটি করো, দেখো 7 একে 7, আর দেখতে পাচ্ছি 7 42, 6 7 42, কত হয়ে গেল 64 উত্তর হয়ে গেল, কারণ 400 কত হয় 64 হয়, তাহলে উত্তর হয়ে গেল কি 64, অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের অঙ্কটা দেখে নিই কি আছে। আচ্ছা এই যদি অঙ্ক দেখতে পাও না, এর থেকে সহজ অঙ্ক পৃথিবীতে নেই, ঠিক আছে? তো মাথায় খেয়াল রাখবে, এখানে যটা 9 থাকবে সেই দুটো 9 এখানে বসিয়ে দিবে। ক্লিয়ার? আর এখানে যটা 9 থাকবে সেই তটা শূন্য, মানে ততগুলা কি, ততগুলা জিরো এখানে বসাবে। তাহলে 1টা 2টা 3টা জিরো বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে। কোথায় গেল, এই অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? আবার বলছি, এখানে যতগুলো 9 আছে 9 গুলো এখানে বসিয়ে দিবে, এখানে যতগুলো 9 আছে তার জন্য ততগুলো শূন্য বসিয়ে দিবে। যদি ডিফারেন্সটা দেখবে 1 থাকে তখনই কিন্তু এই জিনিসটা, আর এমন ভাবে সাজানো থাকে অঙ্কটা, এইভাবেই কিন্তু তোমাকে করে আসতে হবে, ঠিক আছে? চলো পরে অঙ্ক দেখে নিই কি আছে। বলছে অভিজিৎ এবং সৌরভ 15 দিনে, পিয়ুষ ও সৌরভ 20 দিনে, এবং অভিজিৎ এবং হচ্ছে পিয়ুষ, তাহলে আমি একটু শর্টে নাম লিখে দিই, অভিজিৎ সৌরভ একটা কাজ করে কত দিনে, 15 দিনে। আচ্ছা পিয়ুষ এবং কে, সৌরভ একটা কাজ করে কত দিনে, 20 দিনে। আর অভিজিৎ আর কে, আর হচ্ছে পিয়ুষ একটি কাজ করে কত দিনে, না একটি কাজ করে 10 দিনে। করে নি। এবারে দেখো মোট কাজ কত হচ্ছে, মোট কাজ দেখতেই পাচ্ছি এখানে 60 ইউনিট হবে, তাহলে 4 15 60, 3 20 60, 6 10 60। ক্লিয়ার হয়ে গেল? এবারে আমি সবগুলোকে যোগ করে দিই, সবগুলো যোগ করলে দেখো তো, মানে দুটা দুটা হচ্ছে তোমার অভিজিৎ, দুটো সৌরভ আর দুটা পিয়ুষ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি কি 2 ইন্টু অভিজিৎ, সৌরভ এবং কি পিয়ুষ, এর মান যোগ করো, যোগ করলে কত, 4 3 7, 7 6 13। তাহলে শুধু অভিজিৎ, সৌরভ আর পিয়ুষ তার মান কত হবে, 13/2 হয়ে যাবে। ক্লিয়ার? দুইটা ওইদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে গেল। তাহলে এরা তিনজন মিলে কাজ করে এত ইউনিট। ক্লিয়ার? একদিনে আর কি। এবারে আমাকে কার মান বলেছে, না পিয়ুষ একা কাজটা করবে, পিয়ুষ একা কাজটা করবে। তা দেখো তো অভিজিৎ এবং সৌরভ একদিনে কত কাজ করে, 4 ইউনিট কাজ করে। তাহলে আমি শুধু যদি পিয়ুষ বের করতে চাই, শুধু পিয়ুষের বের করতে চাই যে পিয়ুষ একা কত কাজ করে, তাহলে আমি কি করব, এই টোটাল কাজটা থেকে মানে 13/2 থেকে আমি কি বিয়োগ করব, 4 বিয়োগ করে দেবো। এই যে 4 বাদ দিয়ে দেবো, মানে দেখো অভিজিৎ এবং সৌরভ এইটাকে আমি কি করব, বাদ দেব। বাদ দিয়ে দেখো কত হচ্ছে, 2 লসাগু হয়ে যাচ্ছে, 13 - 4 দুগুণে 8, তাহলে কত, 8 5 13, 5/2। ঠিক আছে? তাহলে 5/2 ইউনিট কাজ করে কে, পিয়ুষ একদিনে। আর কত কাজ করতে হবে, তাহলে টাইম টোটাল, পিয়ুষ একা যদি টোটাল কাজটা করে মানে 60 ইউনিট কাজ করে, তাহলে পিয়ুষের কত লাগবে, তাহলে টাইম অফ পিয়ুষ, টাইম অফ কে, পিয়ুষ সমান কত, 60 ইউনিট কাজ ডেলি কাজ করে, 5/2, দুইটা সবসময় বলি উপরে উঠে যাবে, তাহলে 5 12 60, 12 দুগুণে কত, 24। আমার সঠিক উত্তর হয়ে গেলে কত, 24
দিনে পিউষ কিন্তু কাজটা একা যদি করে তাহলে কিন্তু কমপ্লিট করবে। এই প্রসেসেই অঙ্ক কিন্তু করে আসবে, আর কোনো প্রসেস আমার নেই জানা। ঠিক আছে, দেখো বার্ষিক সরল সুদে কত শতাংশ হারে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 5 বছরে দ্বিগুণ হবে। তাহলে বুঝো 100 টাকা ছিল, সেই টাকাটা দ্বিগুণ হয়ে গেছে, মানে কত পার্সেন্ট হয়ে গেছে, 200% টাকা হয়ে গেছে। কত বেড়েছে না 100%। কি বেড়েছে, এসআই বেড়েছে, এসআই 100% হয়েছে। তা তোমাদের একটু আগে আমি বললাম যে এসআই এর মান দেয়া আছে, এসআই মানে সিম্পল ইন্টারেস্টের মান কত দেয়া আছে, সিম্পল ইন্টারেস্টের মান 100%। আর সময় কত দেয়া আছে 5 বছর, মানে টি এর মান কত দেয়া আছে 5 ইয়ার্স। ঠিক আছে, 5 ইয়ার্স। তাহলে তোমাদের আমি কি শিখালাম, যে এসআই সমান কি হয়, আর ইন্টু টি সমান এসআই, তাই তো। তাহলে আমার এখানে চাই কি, সুদের হার মানে আর এর মান চাই। তাহলে আর এর মান করলে কি হবে, এসআই বাই টি। তাহলে এসআই কত, এসআই এখানে আমি দেখে নিলাম যে 100% হয়েছে, আর টি এর মান কত 5। তাহলে কত, কাটাকাটি করো, 5 20 100, তাহলে 20%, 20% কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের অঙ্ক দেখে নিই, আর 4টা অঙ্ক বাকি আছে। বলছে এক ব্যক্তি ধার্য মূল্যের উপরে 25% ছাড় দেয়, কোন দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে শতকরা কত লাভ হতো তার। তাহলে বুঝো, একজন ব্যক্তি কি করেছে না 100 টাকায় তার হচ্ছে কি কস্ট প্রাইস, মানে কিনেছে ক টাকায় 100 টাকায়, সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস দেখো বলেই দিয়েছে সে 19% লাভ করছে, মানে সেলিং প্রাইস হয়ে গেল 119 টাকা। বুঝলে, তুমি জাস্ট ধরে নিলে এটা যে 100 টাকার জিনিসটা সে বিক্রি করেছিল 119 টাকা, 19% লাভে বিক্রি করছে সে। এবারে বলছে দেখো ছাড় দিয়েছে কত 15% ছাড়। ভালো করে বুঝো, এই অঙ্ক সবসময় এরকম ভাবে করবে, ছাড় 15%। 15% মানে কি বলতো, 15% মানে আমি পার্সেন্টকে যদি আউট করি মানে 15/100। কাটাকাটি করো, কাটাকাটি করলে কি 5 দিয়ে কাটো, 3 5 15, 5 20 100, 5 20 100, মানে তোমার 20 টাকা যদি দাম হয়, 20 টাকা যদি মার্কেট প্রাইস হয়, কি মার্কেট প্রাইস যদি 20 টাকা হয়, সে ছাড় দিয়েছে ক টাকা, 3 টাকা সে ছাড় দিয়েছে, ছাড় 3 টাকা কি করেছে, ছাড় দিয়েছে। মানে ভালো করে বুঝো, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস, এই জায়গাটা বুঝে গেলে অঙ্ক তোমার কমপ্লিট। মার্কেট প্রাইস 20 টাকা হলে, ঠিক আছে, দেখো 3 টাকা ছাড় দিয়ে দিচ্ছে, এটা ছাড় দিয়ে দিচ্ছে, মানে এটা কি মাইনাস হয়ে যাবে, মানে এই টাকাটা কি হবে, ছাড়টা কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে সে সেলিং প্রাইসটা কত হচ্ছে 17 টাকা। বুঝে গেল? তাহলে সেলিং প্রাইসের মানটা এখানে দেয়া আছে কত, সেলিং প্রাইসের মান দেয়া আছে 119। তাহলে এর সঙ্গে তুমি যদি 7 গুণ করো 17 এর সঙ্গে, তবে তো 119 হচ্ছে, তাহলে এর সঙ্গেও তুমি 7 গুণ করে দাও, গুণিত 7, 7 2 গুণে 14, 140 টাকা। এই 140 টাকাটা কি মার্কেট প্রাইস, আর বিক্রি করেছে সে ক টাকায়, 119 টাকায় বিক্রি করেছে। এখন বলছে ছাড়টার কিছু দেবে না, সে 140 টাকাতেই বিক্রি করবে। তাই যদি 140 টাকায় বিক্রি করে তাহলে লাভ কত হবে, কিনেছিল 100 টাকায়, বিক্রি করবে 140 টাকায়, লাভ কত হবে, লাভ কত হবে, লাভ হবে 140 মাইনাস 100। তাহলে কত হলো 40% কি হয়ে গেল, লাভ হয়ে গেল। বোঝা গেল? বোঝা গেল? আশা করি অঙ্কটা তোমাদের বোঝা গেছে। পরের অঙ্ক দেখে নিই আমরা। বলছে এখানে এক্স এর সর্বনিম্ন মান কত হবে, এক্স 8 1 6, তাই তো। এটা বলছে 12 দ্বারা বিভাজ্য, তো 12 দ্বারা বিভাজ্য মানে কি, 12 কে তোমরা সবসময় ভেঙে নিবে, 3 4। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্ট 4 ডিজিট ডিভিজিবল বাই 4। তাহলে দেখো 16 কে 4 দিয়ে ভাগ যাবে, তাহলে দেখে গেলাম এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমি 4 দিয়ে আর ভাববোই না, আমি কি দিয়ে ভাববো, 3 নিয়ে ভাববো। 3 দিয়ে ভাবলে কি সমস্ত অঙ্কগুলার যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি কি করব, তো এটাকে যোগ করে, অনেকে ভুল করে দেয়, যোগ করবে না, কি করবে কাটবে 3 এর গুণিতকে। 3 এর গুণিতকে কত আছে দেখো, 3 2 গুণে 6, তাহলে এটা কেটে গেল। 8 আর 1 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে 9 দিয়ে তুমি ভাগ করতে পারবে, ঠিক আছে 3 দিয়ে, 3 3 9, তাহলে এটাও আমার কেটে গেল। সব সময় এর গুণিতকের সংখ্যাগুলোকে নিয়ে কেটে দিবে। 2 1 কত হয়ে গেল 3, 2 1 3 আমি কেটে দিলাম। ঠিক আছে, পড়ে রয়েছে কত 7, তাহলে 7 পড়ে আছে, আর এখানে কি পড়ে আছে, x পড়ে আছে। ঠিক আছে, 7 এর সঙ্গে কত যোগ করলে এটা 3 দিয়ে ভাগ যেত, তাহলে 7 এর সঙ্গে আমি দেখলাম যদি 2 যোগ করে দিই, তাহলে 7 2 কত হতো 9, 9 কে তখন আমি 3 দিয়ে ইজিলি ভাগ করতে পারতাম, যে 3 3 কে
9। বোঝা গেল? তাহলে অপশন কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 2 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো, আচ্ছা, বলছে একটি শ্রেণীতে 55% শিক্ষার্থী ছাত্র এবং ছাত্রীদের সংখ্যা 90 জন হলে তাহলে ছাত্রদের সংখ্যা নির্ণয় করুন। তাহলে দেখো বলছে বয়েজ কত পার্সেন্ট? 55%। তাহলে বলতো গার্লস কত? গার্লস কত? তাহলে গার্লস নিশ্চয়ই 45% আছে। সবসময় 100% লোক থাকবে, মানে 100% শিক্ষার্থী আছে, তার মধ্যে বয়েজ 55% হলে গার্লস কত হবে? 45%। এবার কি বলেছে? গার্লসের সংখ্যাটাই কিন্তু বলে দিয়েছে, মানে 45%-এর মানই তোমাকে বলে দিয়েছে যে 45%-এর মান কত? 90। 1%-এর মান কত? তাহলে 90/45। এবারে কি দিয়েছে দেখি, তাহলে ছাত্রদের সংখ্যা নির্ণয় করো, মানে এই 55%-এর মান চেয়েছে, তাহলে ইন্টু 55। কাটো, 5 দিয়ে কাটো, 5 11 55, 5 5 9 45, তাই তো? তাহলে 9 10 90, মানে কত হয়ে গেল? 110 জন কি হয়ে গেল? 110 জন হয়ে গেল তোমার ছাত্র। ছাত্রদের সংখ্যা নির্ণয় করতে বলেছিল, তাহলে 110 জন ছাত্র হয়ে গেল। চলো, লাস্ট অঙ্ক বলছে এদের গসাগু নির্ণয় করো। তো গসাগু নির্ণয় করার সূত্র এটাই যে গসাগু সমান, যদি ভগ্নাংশের গসাগু বলে, ঠিক আছে, গসাগু ভগ্নাংশের বলে, তাহলে কি হবে না লবগুলির গসাগু করতে হয়, এবং কি করতে হয় না হরগুলির লসাগু করতে হয়। হরগুলির কি? লসাগু। এটা হচ্ছে সূত্র আর কি। তাহলে লব এখানে কি কি আছে না, লব দেখতে পাচ্ছি আমার 8 আছে, 14 আছে, 32 আছে। তাহলে দেখো 8 14 32, তাই তো? তাহলে দেখি, তাহলে কি বলেছিলাম না তিনটি ভগ্নাংশের তিনটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে দেখো তো আগে বলো তো, তাহলে লবগুলোর কি হবে? গসাগু হবে। গসাগু কি আছে? 8 আছে, 14 আছে, আর 32 আছে, তাই তো? 8 14 32। তাহলে আমি গসাগু যদি করি, কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। হ্যাঁ, 2 দিয়ে যাবে। দেখো তাহলে 4 2 গুণে 8, 7 2 গুণে 14, 16 2 গুণে 32। আর ভাগ যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে আমি বুঝে গেলাম যে গসাগুটা উপরে কত হবে? 2 হবে। আর লসাগু দেখো 11 আছে, 22 আছে, 33 আছে। তাহলে সব থেকে মনে রাখবে লসাগু সব থেকে বড় সংখ্যাটা কত? 33, তাই তো? 33 যদি লসাগু হয়, আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে, দেখো তাহলে কত? 33-এর ডবল করি, দেখো 33-এর ডবল হয়ে যাচ্ছে কত? 66। 66কে দেখো সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 66। ঠিক আছে, এবার তুমি কি করবে? কাটাকাটি করবে। 1, দেখো এটা 33, তাহলে 1/33 হয়ে গেল সঠিক উত্তর। অপশন 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 বি হয়ে গেল এখানে সঠিক উত্তর। কি হয়ে যাবে? 1/33। ক্লিয়ার? তাহলে গসাগু কি? গসাগু সমান লবগুলির গসাগু হরগুলির লসাগু। আর যদি লসাগু বলে তখন কিন্তু উল্টো, তখন লবগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে, হরগুলোর গসাগু করতে হবে। এইভাবে কিন্তু অঙ্ক হয়। তো তোমরা, আমি অঙ্ক করালাম, তোমরা আমাকে জানাবে তোমাদের আউট অফ 30-র মধ্যে কত স্কোর হচ্ছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। ক্লিয়ার? তাহলে আজকে এখান পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এত কম সময়ের মধ্যে 11K সাবস্ক্রাইবার করার জন্য। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এখান পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।